SSD অফিসিয়াল। আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায়ী হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি। এমন সময় এলাকার এক বড় ভাই আমাকে ডেকে বললেন, কিরে আকাশ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালিয়ে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমার কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দু মাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না। মুচকি হেসে বললাম, আমাকে রেখে চলে গেলে কি আর করবো ভাই বলেন? আমি না হয় আরেকজনকে বিয়ে করে সুখে থাকবো। কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির। অভাবের সংসারে কখনো ওর শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সবথেকে বড় ইচ্ছে পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা আর 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলে প্রায় 1000 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব। খুব খুশি মনেই ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে কি বদলে যাবে? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। মা বাবা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধা হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমাতো না, তাহলে আজ হঠাৎ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে। এখনো ঘুমিয়ে আছে, তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলো সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মিথিলা, অনেক ঘুমিয়েছ তো, এখন ওঠো। মিথিলা চোখ বন্ধ রেখেই বলল, কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্র শুয়ে পড়লাম, তুমি রাতে খেয়ে নিও। খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবু নিজেকে সংযত করে বললাম, দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও। মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পারবো আমি এখন, তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়। মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চুচু করলেও এখন যেন তা বাতাসে মিশিয়ে গেছে। যে মেয়ে 9 বছরের বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খায় না, সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক।
ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার মাথায় কিসব উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এক গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো করা, মাটি দিয়ে তৈরি আর কি। এই বারান্দায় বসে কত গল্প করছি আমরা দুইজন। সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে 3,000 টাকার দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে 1,000 টাকা দিবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়িতে ফিরে আসবে বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টা বেজে গিয়েছিল। সেদিন মিথিলা এই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, আমি আর পড়বো না, তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে এরপর থেকে। আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়েছে বুঝতেই পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশি ভাবছি। এটাও তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ। না জেনে এই ভেবে ওকে দোষ দেওয়া একদমই উচিত হচ্ছে না আমার। 9 বছরের ভালোবাসা 9 মিনিটে যাচাই করা কি উচিত? চাকরি পাওয়ার পর থেকেই মিথিলার বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করলাম। এখন ও আমার সাথে খুব একটা কথা বলে না। বাড়িতে ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমি নিজে থেকে কথা না বললে খুব একটা কথা বলে না, চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। আগে মিথিলার স্মার্টফোন ছিল না, চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে নিয়েছে। বাড়িতে থাকলে সাধারণত ফোন নিয়ে পড়ে থাকে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসে, কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এই সাজটা আমার জন্য নয়। এই তো সেদিন আমি সবেমাত্র বাড়ি ফিরেছি। মিথিলা সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢোকার আগে থেকেই ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি ঘরে ঢোকার সাথে সাথে ও সব সাজ নষ্ট করে দিচ্ছে, মানে মুখের মেকআপ তুলে ফেলছে। আমি ওর এমন কাজ দেখে ওকে বললাম, আমার জন্য সাজলে আর আমাকে দেখতে দিচ্ছ না? রাগ করে আছো নাকি আমার উপর? মিথিলা হেসে জবাব দিয়েছিল, কি যে বলো না তুমি, আমি তোমাকে দেখাতে সাজতে যাব কেন? আমি তো ছবি তুলবো বলে সেজেছি। মিথিলার এসব অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতেও পারছিলাম না। কার কাছে অভিযোগ করব আমি যে নিজে আমাকে দিন দিন অবহেলা করছে? তার কাছে? হয়তো মিথিলা ভুলে গেছে আমি কতটা ভালোবাসি তাকে, বা আমাকে ভুলে যেতে চাইছে। আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী একজন রিকশাওয়ালা, এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে। কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে বলেন? জীবনের সব থেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিতে গিয়েছিলাম। মিথিলা রিক্সা থেকে নামতেই একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরল। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে, এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলবো, এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে কেন এখনো দাঁড়িয়ে আছো এখানে? বেশি ভাড়া দরকার? আমি কিছু না বলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাঙা গলায় বললাম, আমি ভাড়া। কথা শেষ হওয়ার আগেই মিথিলা আমার হাতে 100 টাকার নোট গুজে দিয়ে বলল, যাও তো এখান থেকে। তারপর ওই লোকটার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, অফিসে অনেক কাজ পড়ে আছে। লোকটাও মিথিলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার তখন মনে হচ্ছিল
আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আবার মিথিলা এমন করতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনোরকমভাবে বাড়িতে ফিরে এলাম। রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, তাই বাড়িতেই চলে এলাম। জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গিয়েছে, তবুও আমার মিথিলার থেকে উত্তর চাই। এতটা ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে। ওর কি একটুও বুক কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে? টাকা হচ্ছে এমন একটা জিনিস যে কাউকেই পরিবর্তন করতে বাধ্য করে, সেটা ছেলে হোক বা মেয়ে। এই গল্পটা বলতেও না আমার বুক ধুকবুক ধুকবুক করে কাঁপলো। মানে এমনটা যদি মানুষের সাথে হয়, সে মানুষটা আসলে কিভাবে বেঁচে থাকে। মানে আমি ফিল করতে পারছি, এটা যদিও গল্প, যদি একটা মানুষের সাথে এমনটা হয়, সে সত্যি বেঁচে থেকেও মরে যায়।